অ্যাকচুয়ালি হয় বালমার, বিএল, এমিআর, এবার অনেকগুলো ছোট নিউক্লিয়াস মিলে যখন একটা বড় নিউক্লিয়াস তৈরি করছে তাকে বলছি আমরা নিউক্লিয়ার ফিউশন। আর অনেকগুলো একটা বড় নিউক্লিয়াস ভেঙে যদি ছোট ছোট একটা মেটাল সারফেস থেকে যখন ইলেকট্রনগুলো বেরিয়ে যাচ্ছে তার মানে ইলেকট্রনগুলো মুভ করছে, তাহলে এই ইলেকট্রনগুলো মুভমেন্টের জন্য হ্যালো দিশারিয়ান্স, আজকে চলে এসেছি আমরা আর একটা নতুন এপিসোড নিয়ে, মানে মডার্ন ফিজিক্স ক্লাস 12-এর ভলিউম 2 এর আমাদের সেকেন্ড লাস্ট চ্যাপ্টার, যেখানে আমাদের তিনটে চ্যাপ্টারের বন্ড রয়েছে। একটা কি না ডুয়াল নেচার, সেকেন্ডটা কি অ্যাটমস, আর থার্ডটা কি না নিউক্লিয়াই। প্রথম আমরা শুরু করি ফার্স্ট চ্যাপ্টার থেকে, যেটা হচ্ছে ডুয়াল নেচার। এই ডুয়াল নেচারের প্রথম কতগুলো আমাকে ডেফিনেশন পড়তে হবে। ফার্স্ট ডেফিনেশন কি না ফোটো ইলেকট্রিক এফেক্ট অর ফোটো ইলেকট্রিক এমিশন। ফোটো কথাটা যেখানেই থাকবে সেখানেই বুঝবি যে সেখানে লাইট ওরিয়েন্টেড কথা চলছে। লাইট ইন দ্য সেন্স, আমরা প্রত্যেকে এস.এন. বোসের নাম জানি, সত্যেন্দ্রনাথ বোস, মানে প্রচণ্ড একজন ডিজার্ভিং সায়েন্টিস্ট অফ বেঙ্গল। তিনি কিছু পার্টিকেলস আমাদেরকে দিয়ে গেছেন যাদেরকে আমরা বলি বোসন পার্টিকেল। তার মধ্যে ফোটন একটা পার্টিকেল যেটা আমাদের ডেলি লাইফে প্রচুর আমরা ইউজ করি। কেন না কোথাও থেকে যদি লাইট আর হিট দুটো এমিশন হয় তাহলে সেখানে আমি বলবো যে ফোটন এমিটেড হচ্ছে। যেরকম তোরা পড়েছিস ফটোসিনথেসিস, লাইট, ফোটো কথাটা যেখানেই থাকবে সেখানে আমি বুঝবো কি লাইট রিলেটেড কোনো কথা হচ্ছে। আর লাইট ইজ নাথিং বাট অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো ফোটো ইলেকট্রিক এফেক্ট কি বা ফোটো ইলেকট্রিক এমিশন কি? একটা মেটাল সারফেসের ওপর আমি যদি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে ইনসিডেন্ট করি তাহলে মেটাল সারফেসের ওপর থাকা ইলেকট্রনসগুলো সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে অ্যাজ আ কাইনেটিক এনার্জি গেইন করবে, এবং যখনই তারা কাইনেটিক এনার্জি পেয়ে গেল বাধা গরু ছাড়া পেতে চাইবে, আর তখনই মেটাল সারফেস থেকে তারা বেরিয়ে যেতে চাইবে। এই যে এমিশনটা হচ্ছে এটাকেই আমরা বলছি ফোটো ইলেকট্রিক এমিশন অর ফোটো ইলেকট্রিক এফেক্ট, which is when an electromagnetic radiation is incident on a metal surface, the electrons in the surface get excited and emitted from it. The whole phenomena is called photoelectric effect or photoelectric emission. বেরিয়ে যাচ্ছে যে ইলেকট্রনগুলো কিভাবে, এবার তারা তো আর গুপি গাইন বাঘা বাইন নয় যে হাততালি মারলো এখান থেকে ওখানে চলে গেল, তাহলে তাদেরকে বেরোনোর জন্য একটা এনার্জি আমাকে দিতে হচ্ছে। সেই এনার্জিটা ওরা কিভাবে পাচ্ছে না যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা ইনসিডেন্ট হলো সেখান থেকে তারা কাইনেটিক এনার্জিটা গেইন করছে। এবার আসি ফোটো ইলেকট্রন। মেটাল সারফেসে ইনসিডেন্ট হলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেটার থেকে সেটা কাইনেটিক এনার্জি নিল ইলেকট্রনগুলো, দেন বেরিয়ে চলে যাচ্ছে। যে ইলেকট্রনগুলো ডিউ টু ফোটো ইলেকট্রিক এফেক্ট অর ফোটো ইলেকট্রিক এমিশন বেরিয়ে যাচ্ছে ফ্রম দ্য মেটাল সারফেস, তাদেরকেই আমরা কি বলছি ফোটো ইলেকট্রনস। দেওয়া আছে দেখ, দ্য ইলেকট্রনস which are emitted from the metal surface due to the incidence of EM radiation for photoelectric emission are called photoelectrons. এবার আসছি তিনে ফোটো ইলেকট্রিক কারেন্ট। আমরা জানি কারেন্ট ইজ নাথিং বাট দ্য ফ্লো অফ ইলেকট্রন। তাহলে একটা মেটাল সারফেস থেকে যখন ইলেকট্রনগুলো বেরিয়ে যাচ্ছে তার মানে ইলেকট্রনগুলো মুভ করছে, তাহলে এই ইলেকট্রনগুলো মুভমেন্টের জন্য একটা কারেন্ট তো আমাদের পাওয়ার কথা, আমরা ডিজার্ভও করি সেটা। সেই কারেন্টের নাম হচ্ছে কি ফোটো ইলেকট্রিক কারেন্ট। তার মানে কি ফোটো ইলেকট্রনসগুলোর মুভমেন্টের জন্য যে কারেন্ট আমরা পাবো তাকে বলবো কি ফোটো ইলেকট্রিক কারেন্ট বা ফোটো কারেন্ট। কিরকম? দ্য কারেন্ট প্রডিউসড ডিউ টু দ্য এমিশন অফ ফোটো ইলেকট্রনস ইন ফোটো ইলেকট্রিক এফেক্ট ইজ কল্ড ফোটো ইলেকট্রিক কারেন্ট। ডান। এরপরে দুটো কথা, স্যাচুরেশন কারেন্ট আর একটা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। প্রথমে আসে স্যাচুরেশন কারেন্ট। আমি বললাম যে আমি দিনে 10টা রসগোল্লা খেতে পারি, মানে 10টা আমার ম্যাক্সিমাম। যদি 10টার একটাও বেশি খাই তাহলে হয় আমার সামনের দিক থেকে কিছু হবে নইলে পেছনের দিক থেকে কিছু, ডিপেন্ডস অন আমি কত বেশি খাচ্ছি। আমি সুস্থ থাকবো কটা না 10টা, 10টার 10টা খাবো। তার মানে 10টা রসগোল্লা খেয়ে নিচ্ছি মানে আমি সেখানে স্যাচুরেট হয়ে যাচ্ছি, তার বেশি আমি খেতে পারছি না। মানে ম্যাক্সিমাম কতগুলো খেতে পারছি? 10টা রসগোল্লা। ঠিক একই রকমভাবে এখানে ফোটো ইলেকট্রিক কারেন্টেরও একটা ম্যাক্সিমাম লিমিট থাকে, তার বেশি সে ক্রস করতে পারবে। সেই ম্যাক্সিমাম ভ্যালুটাকেই বলছি আমরা স্যাচুরেশন কারেন্ট। The maximum value of photoelectric current is called saturation current. Done. এবারে আসছি আমরা স্টপিং পোটেনশিয়াল অর কাট অফ পোটেনশিয়াল ভি নট। রিসেন্টলি দিশারির ইউটিউব চ্যানেলে দেখবি একটা শর্টস গেছে আর কি ইউটিউবে, যে এরকম একটা যে আমি একটু খুলে দেখিয়ে দিই শর্টসে যাই, ইয়ে वाला देखो फिर। हाय इसका मतलब क्या है? ये हो तुम लोग जिसका कट ऑफ नहीं क्लियर हुआ है और ये है हम।
ई है आम जिंदगी, ये है मेंटस जिंदगी, आ गया और লাগ গিয়া। মানে কাট অফ যদি ক্লিয়ার না হয়, একটা পরীক্ষায় আমি 70-তে এক্সাম নিচ্ছি, আমি 40 কাট অফ দিয়েছি, তার মানে 40 এ পাবলিক 40 পাইনি, তাও হ্যালো হাই বাই বাই করে যাচ্ছে। তো সেদিক থেকে অভিজ্ঞতা এসে তো মানে এই জায়গাটায় কাট অফ রয়েছে, 40 হচ্ছে কাট অফ, তোমাকে কাট অফ ক্লিয়ার করতেই হবে, আদারওয়াইজ অফলাইন ক্লাসেস। এটা হচ্ছে কাট অফ পোটেনশিয়াল, মানে নাম্বারটাকে তুই যদি পোটেনশিয়াল ধরিস, তাহলে দ্য রিটার্ডিং পোটেনশিয়াল ফর হুইচ ফোটোইলেকট্রিক কারেন্ট ক্যান স্টপ, দ্যাট ইজ দ্য ফোটোইলেকট্রিক কারেন্ট বিকাম জিরো, দ্যাট ইজ দ্য স্টপিং পোটেনশিয়াল অর কাট অফ পোটেনশিয়াল। মানে কাট অফ একটা দেওয়া আছে, তার বাইরে সে গেলে তো খুবই ভালো, ম্যাক্সিমাম হয়ে যাবে, তখন স্যাচুরেশন কারেন্টে চলে যাবে, কিন্তু তার কম হতে পারবে না, হলেই সেটা জিরো হয়ে যাবে, আর আমি সেটা হতে দিতে চাই না। তাই স্টপিং পোটেনশিয়াল এলো, সে কি করলো, যে যাতে নেগেটিভে না চলে যেতে পারে, তাই সেখানে তাকে স্টপ করেই দিল কারেন্টটাকে, তাই এর নাম স্টপিং পোটেনশিয়াল। আর কাট অফ কেন, ওই যে মি অ্যান্ড অভিজ্ঞতা ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন কি জিনিস না, এই যে দেখ ইলেকট্রনগুলো বেরিয়ে চলে যাচ্ছে, তার জন্য তো তাকে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি দরকার, তাহলে কতটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি দিলে, কাইনেটিক এনার্জি দিলে ওই পাবলিকগুলো মেটাল সারফেস ছেড়ে বাইরে বেরিয়ে যাবে এক্সাইটেড হওয়ার পর, তাকে আমরা কি বলছি, ওয়ার্ক ফাংশন। দ্য মিনিমাম কাইনেটিক এনার্জি ফর হুইচ দ্য ইলেকট্রনস ক্যান এমিট ফ্রম দ্য মেটাল সারফেস ইন ফোটোইলেকট্রিক এফেক্ট ইজ কল্ড ওয়ার্ক ফাংশন। তাহলে ফাই নট ইকুয়ালস টু হবে কি, এইচ নিউ নট ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা নট, যেখানে আমি নর্মালি জানি, দেখ এনার্জি ইকুয়ালস টু এইচ নিউ হয়, এইচ সি বাই ল্যামডা হয়, শুধু নিউ এর জায়গায় নিউ নট বসিয়েছি, ল্যামডার জায়গায় ল্যামডা নট বসিয়েছি, যেগুলো বোঝাচ্ছে থ্রেশহোল্ডকে, এই যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নিউ নট, যেখান থেকে স্টার্ট হচ্ছে ফোটো ইলেকট্রিক এমিশনটা, জেনারেট হচ্ছে। তোরা কেমিস্ট্রিতে পড়ে থাকবি কাইনেমেটিক্সে, যে ওই অ্যাক্টিভেশন এনার্জি আর থ্রেশহোল্ড এনার্জি, যেখান থেকে স্টার্ট হচ্ছে ব্যাপারটা, ইনিশিয়েট হচ্ছে। তো এখানেও ঠিক তাই, এখানে কি ইনিশিয়েট হবে, ফোটো ইলেকট্রিক এমিশন, দ্যাটস ওয়াই এই ফ্রিকোয়েন্সিটা হয়ে গেল আমাদের কি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এইবারে একটু এখানে আমরা আইনস্টাইনকে নিয়ে আসবো। আইনস্টাইন ফোটো ইলেকট্রিক ইকুয়েশন, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু আমরা জানি কি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখ কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম বা মিনিমাম হবে কার ওপর ডিপেন্ড করবে, ভেলোসিটির ওপর, কারণ কোনো বডির মাস কোনোদিনও চেঞ্জ হতে পারে না, মাসটা ফিক্সডই আছে। তাহলে ভেলোসিটি যদি ম্যাক্সিমাম হয়ে যায়, তাহলে কাইনেটিক এনার্জিটাও ম্যাক্সিমাম হয়ে যাবে। তাহলে দেখ কে ম্যাক্স ইকুয়ালস টু হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার হলো। কাইনেটিক এনার্জি মানেই ওয়ার্ক ডান, ছোটবেলা থেকে পড়ে এসেছি ওয়ার্ক এনার্জি থিওরামে। ওয়ার্ক ডান মানে চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, ডব্লিউ ইকুয়ালস টু কিউ ভি, এটাও আমরা পড়ে এসেছি ছোটবেলা থেকে। তাহলে এখানে কে ম্যাক্স ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়ালস টু দেখ চার্জ অফ ইলেকট্রন ইনটু পোটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট ইজ ভি নট, স্টপিং পোটেনশিয়াল, একটু আগেই আমরা পড়লাম। তো আলটিমেট ইকুয়েশনটা আমার কি দাঁড়িয়ে গেল, ই ভি নট ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ফাই নট। এইচ নিউ জানি আমরা টোটাল এনার্জি, টোটাল এনার্জি মানে কি, ম্যাক্সিমাম প্লাস মিনিমাম টোটালটা। তাহলে দেখ ম্যাক্সিমাম মানে সরি টোটাল এনার্জিটা থেকে যদি আমি ফাই নট, যেটা ছিল কি দেখ মিনিমাম কাইনেটিক এনার্জি, মিনিমামটাকে যদি মাইনাস করে দিই, তাহলে ইভি নট ম্যাক্সিমামটা পেয়ে যাব। তাহলে ইভি নট ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ফাই নট, এই ইকুয়েশনটা আইনস্টাইন আমাকে দিয়ে গেলেন ইন কেস অফ ফোটো ইলেকট্রিক ইকুয়েশন এমিশন। তো এটাকেই আমরা বলছি আইনস্টাইন ফোটো ইলেকট্রিক ইকুয়েশন। এবারে এর থেকে কিছু বাচ্চা কাচ্চা, মানে এ হচ্ছে বাবা মা, এর থেকে বাচ্চা কাচ্চা কিভাবে আসি দেখি। ইভি নট ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ফাই নটের জায়গায় আমি আবার এইচ নিউ বসাতে পারি, তাহলে বসালাম এইচ নিউ নট, অ্যাকচুয়ালি যেখানে নিউ নটটা হচ্ছে কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, যেখান থেকে ইনিশিয়েট হচ্ছে ব্যাপারটা, এইচটা কমন নিলাম, নিউ মাইনাস নিউ নট অ্যানাদার ফর্মুলা। আবার ই ইকুয়ালস টু মানে এইচ নিউ যেটা, সেটাকে আমরা এইচ সি বাই ল্যামডা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। এইচটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, আর ল্যামডা হচ্ছে কি আমাদের ওয়েভলেন্থ। এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাই নটের জায়গায় এইচ সি বাই ল্যামডা নটও বসাতে পারি, তার মানে ইভি নট ইকুয়ালস টু হয়ে গেল এইচ সিটাকে সাইডে নিলে 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা নট, ডান। এবার আমরা এখান থেকে আসবো কি, যে হাউ উই ক্যান ডিটারমাইন দ্য ভ্যালু অফ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ইভি নট ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ফাই নট। প্রথমে আগে আমরা স্টপিং পোটেনশিয়াল ভার্সাস ফ্রিকোয়েন্সি গ্রাফ আঁকবো। কি করলাম, ভি নট ইকুয়ালস টু বোথ সাইড ই দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে ই ভি নট বাই ই মানে ভি নট ইকুয়ালস টু এইচ বাই ই নিউ মাইনাস ফাই নট বাই ই। স্টপিং পোটেনশিয়াল ভার্সাস ফ্রিকোয়েন্সি, তার মানে ওয়াই অ্যাক্সিসে কাকে রেখেছি, ভি নটকে, এক্স অ্যাক্সিসে কাকে রেখেছি, নিউকে। এক্স এর সঙ্গে যেটাই মাল্টিপ্লাই থাকে সেটাই স্লোপ,
তাহলে এখানে y ইকুয়ালস টু mx হয়ে যাচ্ছে, যেখানে স্লোপটা হয়ে যাচ্ছে কি h/e, এবং মাইনাস যেটা আছে c, y ইকুয়ালস টু mx মাইনাস c। তার মানে এখানে দেখছি স্লোপটা হচ্ছে পজিটিভ অ্যান্ড c যেটা y ইন্টারসেপ্ট সেটা হচ্ছে নেগেটিভ। তার মানে নেগেটিভ y অ্যাক্সিস থেকে স্টার্ট হয়েছে, এইভাবে স্ট্রেট লাইন গেছে। এবার এইটুকু হচ্ছে আমার y ইন্টারসেপ্ট, তাই এইটুকু হচ্ছে মাইনাস ফাই নট বাই ই, বসিয়ে দিয়েছি, ইকুয়েশন থেকেই পেয়েছি ভাই। এবার মিউ নট যেটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কি ছিল, যেখান থেকে অরিজিনেট করছে আমাদের এমিশনটা, তো যেখানে ফার্স্ট কাট করছে আমার স্ট্রেট লাইনটা সেটাই হচ্ছে আমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ডান, এই গ্রাফটা হলো। এবার এই ইকুয়েশনটা থেকে y ইকুয়ালস টু mx মাইনাস c আমি দেখতে পাচ্ছি mটা হচ্ছে স্লোপ হুইচ ইজ ইকুয়ালস টু h/e। তাহলে h/e দ্যাট ইজ দ্য স্লোপ m, সুতরাং h ইকুয়ালস টু হয়ে যাবে চার্জ অফ ইলেকট্রন ইনটু স্লোপ। তাহলে এইভাবেই আমি প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু বার করতে পারি, যে চার্জ অফ ইলেকট্রন ইনটু স্লোপ m। কার স্লোপ না, এই ভি নট ভার্সাস নিউ এর কার্ভের। ম্যাটার ওয়েভ খুব পাতি জিনিস, এটা ডেফিনেশন আসে, দ্য ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ ম্যাটার ইজ কল্ড ম্যাটার ওয়েভ। এবারে ডি ব্রগলি হাইপোথিসিস আসছি, মানে যার জন্যে চ্যাপ্টারের নাম হয়েছে ডুয়াল নেচার। ডুয়াল কেন না, দুটো নেচার দেখায়, সামনে একরকম পেছনে একরকম। সামনে সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছে, পেছনে তার নামে পিএনপিসি করে বেড়াচ্ছে। ডি ব্রগলি তাই বলে গেছে, যেরকম কারুর যদি পার্টিকেল নেচার অ্যান্ড ওয়েভ নেচার দুটোই থাকে, যেরকম লাইটের পার্টিকেল নেচারও রয়েছে, তোরা রে অপটিক্স পড়েছিস, রিফ্লেকশন রিফ্রাকশন, সেখানে লাইটের আমরা পার্টিকেল নেচার নিয়ে কথা বলেছি। পার্টিকেলই স্ট্রাইক করে বেরিয়ে যেতে পারে, ওয়েভ নয়। আর ওয়েভ নেচার যেরকম আমরা ওয়েভ অপটিক্স পড়বো, সেখানে আমরা ইন্টারফারেন্স অফ লাইট, ডিফ্রাকশন অফ লাইট, পোলারাইজেশনটা আমাদের সিলেবাসের বাইরে চলে গেছে, তাও আমি বোঝাবো। তো এগুলো হচ্ছে আমাদের ওয়েভ নেচারের মধ্যে পড়ছে। দুটোই কেউ যদি একসঙ্গে নিয়ে কম্বাইন করে চলে, তাহলে তার ডুয়াল নেচার রয়েছে আমি বলতে বাধ্য। আমি যদি সামনে তোদের সামনে একরকম খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছি, আর পেছনে ওই যে কাট অফ ক্লিয়ার না হলে যেরকম হচ্ছে, তার মানে আমারও ডুয়াল নেচার রয়েছে। তো ডি ব্রগলি একই জিনিস বলে গেছে, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির কথা, যেখানে ল্যামডা যদি ডি ব্রগলি ওয়েভলেন্থ হয়, পি যদি মোমেন্টাম হয়, তাহলে ডি ব্রগলি হাইপোথিসিস কি বলেছে, ল্যামডা ইকুয়ালস টু h/p। পিটা হচ্ছে মোমেন্টাম, মাস ইনটু ভেলোসিটি, তাহলে h/mv হয়ে গেল। এবারে ল্যামডার পি এর সঙ্গে দেখ ইনভার্সলি প্রপোর্শনাল, কেন না এইচটা তো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.626 ইনটু 10⁻³ জুল সেকেন্ড। দ্যাটস ওয়াই y ইনভার্সলি প্রপোর্শনাল টু x, রেক্টাঙ্গুলার হাইপারবোলা, ল্যামডা ভার্সাস পি এর গ্রাফ। আবার দেখ এইচটা কনস্ট্যান্ট, মাসটাও কনস্ট্যান্ট, সুতরাং ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু v, সেক্ষেত্রেও আমরা পাবো রেক্টাঙ্গুলার হাইপারবোলা y ইনভার্সলি প্রপোর্শনাল টু x। এবার দেখ ছোটবেলায় পড়েছি ক্লাস 10-এ, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু p²/2m, পিটা হচ্ছে মোমেন্টাম, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, তাহলে p ইকুয়ালস টু √2m কে বসানো যায়, তাহলে ল্যামডা ইকুয়ালস টু h/p ইকুয়ালস টু h/mv ইকুয়ালস টু h/√2m কে বসে গেল। আবার k মাইনে কাইনেটিক এনার্জি মানে ওয়ার্ক ডান, মানে চার্জ ইনটু পোটেনশিয়াল ডিফারেন্স, মানে হচ্ছে কি ইভি নট কিউভি, তাহলে হয়ে গেল h/√2m ইভি নট, এটাও লেখা যায়। এইখানে একটা টুইস্ট বলি তোদেরকে, এই যে আমরা ডি ব্রগলি হাইপোথিসিস বলছি না, ডি ব্রগলি অ্যাকচুয়ালি ফিজিক্সেরই লোক নন, ফিজিক্সের লোক বড় কথা, উনি সায়েন্সেরই লোক নন। তাহলে মানে আমি পাগল নাকি যে একজন নন সায়েন্টিস্টে তার কথাবার্তা আমরা এখানে পড়ছি, এত ভিভিডলি পড়ছি। ইনি অ্যাকচুয়ালি হিস্ট্রির লোক, ওনার দাদা ছিলেন কেমিস্ট্রির, তো ওনাকে অ্যাসিস্ট করতে গিয়ে এরকম একটা হাইপোথিসিস বানিয়ে ফেলেছেন। এবার যেহেতু হাইপোথিসিস আগে আসে, তারপরে সেটা প্রিন্সিপালে যায় বা লতে যায়, মানে যদি তার এক্সপেরিমেন্টাল প্রুফ থাকে। এবার তিনি তো বলে দিয়েছেন একটা নলেজ থেকে, কিন্তু এক্সপেরিমেন্ট করার মতো যেহেতু তিনি হিস্ট্রির লোক, স্বাভাবিক ব্যাপার এখানে অতটা নলেজেবল উনি হবেন না, দ্যাটস ওয়াই ওনার ওটা হাইপোথিসিসেই থেকে গেছে। তো এই হচ্ছে আমাদের ডুয়াল নেচার ফার্স্ট চ্যাপ্টার, ডান। আমরা আজকে 3টে চ্যাপ্টার কন্টিনিউ করব। পরের চ্যাপ্টারে আসি, অ্যাটমস। আমরা প্রত্যেকেই জানি XAZ একটা নিউক্লিয়াস হয়, A মাস নাম্বার হয়, জেডটা প্রোটন নাম্বার হয় বা অ্যাটমিক নাম্বার হয়, হোয়াট এভার। সেই বেসিক জিনিসটা নিয়ে আজকে আমরা একটু কথা বলি। XAZ একটা নিউক্লিয়াস, যেখানে এটা হচ্ছে মাস নাম্বার, জেডটা হচ্ছে আমার কি অ্যাটমিক নাম্বার অর প্রোটন নাম্বার, নাম্বার অফ প্রোটনস। আমরা এটাও জানি যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো আমার ইলেকট্রন থাকবে, মানে জেডখানা প্রোটন হলে জেডখানা ইলেকট্রনও থাকবে। একটা ইলেকট্রনের চার্জ যদি স্মল ই হয়,
প্রোটনেরও চার্জ ই হয়, মানে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্বই হয়, শুধু প্লাস থাকে, ইলেকট্রনের মাইনাস এর প্লাস। প্রথমে আমরা আসছি যে এই ধর একটা নিউক্লিয়াস আছে, ওই যে এক্স এজেড নিউক্লিয়াসটা ধরেছি, নিউক্লিয়াসটা বসে আছে। নিউক্লিয়াসের ভেতরে কে কে থাকবে? প্রোটন আর নিউট্রন জানি, যাদেরকে একসঙ্গে আমরা কি বলি? নিউক্লিয়ন। প্রোটন হচ্ছে পজিটিভ ইন নেচার, নিউট্রন হচ্ছে নিউট্রাল। তাহলে ভাই নিউক্লিয়াস বলবে যে আমার পুরো চার্জটা কি দেবে? প্রোটন, যেটা পজিটিভ ইন নেচার। তাহলে সেই জন্য নিউক্লিয়াসের মধ্যে দেখ সবসময় প্লাস সাইন লেখা থাকে, কারণ নিউট্রন তো নিউট্রাল, তার কোনো কিছু যায় আসবে না। এর বাইরে একটা ইলেকট্রন সার্কুলার অরবিটে ঘুরে ফিরে বেড়ায়। প্রোটন, নিউক্লিয়াস আর ইলেকট্রনটার মধ্যে ডিস্টেন্স কত না আর। এই যে ঘুরছে, এখানে কতগুলো প্রোটন রয়েছে দেখলাম? জেড খানা। তাহলে একটা প্রোটনের চার্জ যদি স্মল ই হয়, জেড খানা প্রোটনের চার্জ কত হবে? জেড ই, দ্যাট ইজ দ্য চার্জ অফ দ্য নিউক্লিয়াস। যে কোনো বডি যদি সার্কুলার পাথে ঘুরে, চার্জ পার্টিকেল হোক কিংবা আনচার্জ পার্টিকেল হোক, সেটা কিভাবে ঘুরবে? সার্কুলার পাথে যদি ঘোরে, তাহলে সেক্ষেত্রে আমার তার টোটাল ফোর্সটা mv²/r সেন্ট্রিপেটাল আর সেন্ট্রিফিউগাল ফোর্সের সঙ্গে আমরা ব্যালেন্স করতে পারি। দ্যাটস ওয়াই mv²/r ইকুয়ালস টু কুলম্ব ফোর্স 1/4πε0 q1 q2/r²। একটা আর একটা আর ভোগে, তাহলে mv² ইকুয়ালস টু দিস। এবার আরেকটা জিনিস আসবো, সেটা কি না বোর পস্টুলেট আসে। তোরা ক্লাস 11-এ কেমিস্ট্রিতেও পড়েছিস বোর পস্টুলেট। 3টে পস্টুলেট আছে বোরের। একটাই কি বলা আছে? নিউক্লিয়াসের চারিদিকে গোল 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 করে ঘুরবে ইলেকট্রনগুলো, এবং সেক্ষেত্রে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা কোয়ান্টাইজড হবে mvr ইকুয়ালস টু nh/2π, বোর কোয়ান্টাইজেশন। যেখানে আমরা nh/2π কে nh কাটও বলতে পারি, যেখানে h কাট ইকুয়ালস টু h/2π। অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকছে। 2 নম্বর কি পড়েছিলাম? যে ইলেকট্রনসগুলো যদি হায়ার এক্সাইটেড স্টেট থেকে যদি লোয়ার এক্সাইটেড স্টেটে আসে, মানে লাইক গ্রাউন্ড স্টেটে আসে, তাহলে এনার্জি রিলিজ করতে থাকবে। আর যদি লোয়ার এক্সাইটেড স্টেট মানে গ্রাউন্ড স্টেট থেকে যদি হায়ার এক্সাইটেড স্টেটে যায়, তাহলে এনার্জি অ্যাবজর্ব করবে, কারণ তাকে উপরে উঠতে গেলে এনার্জি অ্যাবজর্ব করতে হবে, স্বাভাবিক ব্যাপার। আমাকে যদি ক্লাস 11 থেকে ক্লাস 12-এ উঠতে হয়, তাহলে নিশ্চয়ই নলেজ গেন করেই উঠবো। আমি কিছু পড়াশুনো করিনি, আমার ফোকলা মাথা, আমার মাথায় সব বনবন বনবন করে সর্ষের ফুল ঘুরছে, তার মানে আমি 11 থেকে 12-এ উঠে গেলাম, তার মানে হয় আমাকে বুঝে নিতে হবে আমি টুকলি করে উঠেছি, আর নইলে নেপোটিজম। তো মেরুদণ্ড সোজা করে যদি ব্যাকবোন থাকে, তাহলে সোজা করে উঠতে গেলে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। দ্যাটস ওয়াই আই এম হেয়ার। এবারে এই 3টে পস্টুলেটের মধ্যে 3 নম্বর পস্টুলেট, যেটা মানে এরকম নয় যে একদম সিরিয়াল ওয়াইজ লিখতে হবে, তুই যে কোনো একটাকে দিয়ে শুরু করতে পারিস। তো mvr ইকুয়ালস টু nh/2π, যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা কোয়ান্টাইজড হচ্ছে, সেইটাকে কাজে লাগিয়ে আমি কি করলাম? mvr ইকুয়ালস টু nh/2π, তাহলে v ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? nh/2πmr। এই ভ্যালুটাকে আমি কি করলাম? এই v স্কোয়ারের জায়গায় বসিয়ে দিলাম, বাদ বাকি যেরকম ছিল সেরকম। স্কোয়ার করলাম, n²h²/4π² করলাম, সব কিছু এদিক সেদিক কেটে কুটে গেল, তাহলে r ইকুয়ালস টু হয়ে গেল n²h²πz²πm। এবারে এইটা nth অরবিটের জন্য হয়েছে, তাই এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য nth অরবিট। তাহলে রেডিয়াস অফ দ্য nth অরবিট আর আলটিমেটলি কি হয়ে গেল? n²h²/ε0 এবারে দেখ, এটা যদি হাইড্রোজেন অ্যাটমের জন্য হতো, হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়? হাইড্রোজেন z ইকুয়ালস টু 1। আমাদের অন্তত পক্ষে 20 পর্যন্ত মুখস্থ রাখতে হয়, আশা করি তোদেরও আছে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই করে করে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, এই করে করে আমাদের মনে রাখতে হয়। তো হাইড্রোজেন নিয়ে যখন কাজ করছি, মেনলি আমাদের হাইড্রোজেন অ্যাটম প্রবলেম থাকে। z ইকুয়ালস টু 1 হয়ে গেল, তাহলে z যদি 1 হয়ে যায়, এই z এর জায়গায় 1 বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল h²ε0 হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের জন্য ধরছি, যেখানে n ইকুয়ালস টু 1, তাহলে e²πm শুধু হয়ে গেল। এবারে h এর ভ্যালু আমি জানি 6.626 × 10⁻34, ε0 জানি পারমিটিভিটি অফ ফ্রি স্পেস 8.854 × 10⁻12, ই জানি চার্জ অফ ইলেকট্রন 1.6 × 10⁻19 কুলম্ব তার স্কোয়ার, পাই জানি 3.14, এম জানি মাস অফ ইলেকট্রন 9.1 × 10⁻31 কেজি। সব কটা ভ্যালু যদি আমি বসিয়ে দিই, তাহলে আসবে 0.53 × 10⁻10 মিটার, মানে 0.53 অ্যামস্ট্রং, যেটাকে আমরা বলি বোর রেডিয়াস। ক্লিয়ার? এই পুরো স্লাইডটা আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। দেন গো টু দ্য নেক্সট স্লাইড। এবারে আসি, দেখ আমাদের অত বড় আরএন এর ফর্মুলা কি মুখস্থ রাখতে হবে? ডিরাইভ করতে দেয়, বাট আমাদের অঙ্ক করার জন্য কিছু শর্টকাট ওয়েতে মনে রাখতে হয়, কারণ অত বড় মনে রাখাটা সম্ভব নয়। 1 নম্বর, rn প্রপোর্শনাল টু n²/z, কারণ বাদ বাকি যা ছিল সব কনস্ট্যান্ট।
সেই জন্য আর এন প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জেড। এটা হচ্ছে রেডিয়াস গেল। এনার্জিতে আসি, টোটাল এনার্জি ইএন প্রপোর্শনাল টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ভিএন এনথ অরবিটের তোর ভেলোসিটি প্রপোর্শনাল টু 1/n, এটা হাইড্রোজেন অ্যাটমের জন্য করছে যেহেতু জেডটা 1 ধরে নিয়েছি। টিএন প্রপোর্শনাল টু এন কিউব, টাইম পিরিয়ড এনথ অরবিটের জন্য এন কিউব, এটাও হাইড্রোজেন অ্যাটমের জন্য করছে যেহেতু জেড ইকুয়ালস টু 1 ধরে নিয়েছি। এবার দেখ টোটাল এনার্জি যেটা ইএন করলাম, এই ইএন এর ভ্যালু কি হয় -13.6/n স্কোয়ার এত ইলেকট্রন ভোল্ট, এটাও হাইড্রোজেন অ্যাটমের জন্য করছি জেড ইকুয়ালস টু 1। এই নেগেটিভ সাইনটা কি বোঝায় না অ্যাট্রাকটিভ নেচার, নিউক্লিয়াসটা অ্যাট্রাক্ট করছে, এই অ্যাট্রাকটিভ নেচারকে সিগনিফাই করার জন্যই দ্য নেগেটিভ সাইন ইজ সিটিং ইন ফ্রন্ট অফ দিস ইকুয়েশন। এবার যদি n ইকুয়ালস টু 1 হয়ে যায়, এই যে n এর জায়গায় 1 হয়ে যায়, E1 ইকুয়ালস টু -13.6 ইলেকট্রন ভোল্ট, 2 হয়ে গেলে 2 2 যা 4 মানে -13.6/4 -3.4, 3 হয়ে গেলে -1.51 ইলেকট্রন ভোল্ট, এইভাবে করে চলতে থাকে। টোটাল এনার্জি En ইকুয়ালস টু দেখলাম কত -13.6/n স্কোয়ার এত ইলেকট্রন ভোল্ট। এখান থেকে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি দেখব। কাইনেটিক এনার্জি কি হবে মাইনাস অফ টোটাল এনার্জি মানে মাইনাস অফ En। কেন না কাইনেটিক এনার্জি কোনোদিনও নেগেটিভ হতে পারে না, হাফ mv স্কোয়ার, তো মাস তো কোনোদিনও নেগেটিভ হতে পারে না, ছেড়ে দাও, হাফ তো হাফের মতো পজিটিভ কোয়ান্টিটি আছে। ভেলোসিটি নেগেটিভ হতে পারে কিন্তু ভেলোসিটি স্কোয়ার আছে, তার মানে নেগেটিভ হলেও সেটা স্কোয়ার আছে প্লাস করে দেবে। দ্যাটস ওয়াই কাইনেটিক এনার্জি কোনোদিন নেগেটিভ হতে পারে না, তাই সামনে একটা মাইনাস লাগাতে হয়েছে কারণ En ইটসেলফ আ নেগেটিভ কোয়ান্টিটি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সে কারণে কাইনেটিক এনার্জি মাইনাস অফ টোটাল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কি হবে 2 অফ টোটাল এনার্জি, কারণ পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হয় অ্যাট্রাকটিভ নেচারের জন্য। তোরা ইয়েতেও করেছিস, গ্র্যাভিটেশনেও করেছিস ক্লাস 11-এ -gmm/r, লাইক দ্যাট। এখানে আমরা কতগুলো হাইড্রোজেন স্পেকট্রাম দেখব, লাইম্যান। আচ্ছা এগুলো আমি না শর্ট ফর্মে লিখেছি, হ্যাঁ দেখতে শুনতে খুব বাজে লাগলেও বাট ফর্মটা কিন্তু আমি যেটা মুখে বলছি সেটাই শুনবি। লাইম্যান, বামার, বামারের অ্যাকচুয়ালি হয় বালমার, BALMER, এবার ওইটা আমি শর্টে লিখেছি তো তাই। লাইম্যান, বামার, প্যাসচেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিস, এই করে করে চলছে। n ইকুয়ালস টু 1, n ইকুয়ালস টু 2, n ইকুয়ালস টু 3, n ইকুয়ালস টু 4, n ইকুয়ালস টু 5, n ইকুয়ালস টু 6, এইভাবে চলছে। এইবার এই যে এনার্জি ফর্মুলাটা আমরা দেখলাম, এখান থেকে আমরা 1/λ ইকুয়ালস টু করতে পারি r অফ 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, যেখানে rটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, যার ভ্যালু হয় কত 1.097 ইন্টু 10⁷ মিটার ইনভার্স। এবার দেখ n1 n2 তো হচ্ছে অরবিট, মানে এই নাম্বার থেকে ওই নাম্বারে গেছে, সুতরাং আমার 3 নম্বর অরবিট থেকে 4 নম্বর অরবিটে গেছে, তাহলে এখানে তো কোনো ইউনিটের কোনো ব্যাপার নেই, তো গুলি মারো। তাহলে আর এর ডাইমেনশন বল বা ইউনিট বল 1/λ সঙ্গে ইকুয়েট করতে পারি। 1/λ মানে 1/ওয়েভ লেন্থ, আর ওয়েভ লেন্থ ইজ নাথিং বাট অ্যান লেন্থ যার ইউনিট কি হয় মিটার, তাহলে 1/মিটার মানে মিটার ইনভার্স, তাই আর এর ইউনিট হয়ে গেল রিডবার্গ কনস্ট্যান্টের ইউনিট হয়ে গেল কি মিটার ইনভার্স। অ্যাকর্ডিং টু দিস ধর আমি বললাম লাইম্যান থেকে বালে গেছে মানে বামারে গেছে, n ইকুয়ালস টু 1 থেকে n ইকুয়ালস টু 2 তে গেছে, তাহলে ফর্মুলা অনুযায়ী 1/λ ইকুয়ালস টু r অফ 1/n1 টা হচ্ছে ইনিশিয়াল যেখান থেকে স্টার্ট হচ্ছে, তাই n1 এর জায়গায় 1 বসিয়েছি, n2 এর জায়গায় 2 বসিয়েছি, কোথায় গেল 2 তে গেছে। ফাইন, ধর আমি বললাম বামার থেকে ব্র্যাকেটে এসছে, ঠিক আছে, মানে n ইকুয়ালস টু 2 থেকে n ইকুয়ালস টু 4 এ এসছে, তাই n1 এর জায়গায় 2 বসিয়েছি, n2 এর জায়গায় 4 বসিয়েছি। এইবারে সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে কি আসে, শর্টেস্ট ওয়েভলেন্থ, লংগেস্ট ওয়েভলেন্থ। ধর বললো শর্টেস্ট ওয়েভলেন্থ অফ বামার, যদি শর্টেস্ট ওয়েভলেন্থ বলে ফর্মুলাটা এটাই থাকবে 1/λs, s ফর শর্ট। কি হবে বামারের কত n ইকুয়ালস টু 2, n1 এর জায়গায় 2 বসবে, n2 এর জায়গায় ইনফিনিটি বসবে যে কোনো শর্টের ক্ষেত্রে। মানে ধর আমাকে যদি বলতো এই যে দেখ, ধর আমি বললাম প্যাসচেনের n ইকুয়ালস টু 3, তখন যদি শর্টেস্ট ওয়েভলেন্থ বলে তাহলে n1 এর জায়গায় কত বসবে 3, n2 এর জায়গায় ইনফিনিটি। ধর আমার বললো ব্র্যাকেটের বললো শর্টেস্ট ওয়েভলেন্থ, n1 এর জায়গায় 4, n2 এর জায়গায় ইনফিনিটি, ব্যাস কাজ শেষ। এবার সেখান থেকে বার করে নিলাম λs এর ভ্যালু। যদি বলতো লংগেস্ট ওয়েভলেন্থ, n1 এর জায়গায় তার নিজেরটাই, মানে বামার যেহেতু বলেছে n1 এর জায়গায় 2 বসলো আর n2 এর জায়গায় বসবে তার পরেরটা মানে 3, এবার সেখান থেকে λ এর কথা আমি বার করতে পারবো, আরটাকে আর এর মতোই রেখে দেবো, নাথিং এলস। ধর আমি বললাম প্যাসচেনের ক্ষেত্রে লংগেস্ট ওয়েভলেন্থ, তাহলে প্যাসচেনের ইটসেলফা কত 3,
তাহলে n1 এর জায়গায় 3, n2 এর জায়গায় 4। ধর আমি বলতাম এই ব্র্যাকেটের ক্ষেত্রেই বলতাম যে লংগেস্ট ওয়েভলেন্থ কত হবে, না n1 এর জায়গায় 4, n2 এর জায়গায় কত হবে 5, এইভাবে করে চলবে। ফাইন, এইবারে আমরা যাই পরের স্লাইডে। এই যে কটা জিনিস, এই কটা জিনিস একটু মনে রাখতে হবে ভাই তোদের। মানে কি, নেম দ্য সিরিজ অফ এইচ স্পেকট্রাম হুইচ লাইজ ইন ইউভি রিজিয়ন, সেটা কি হবে লাইম্যান সিরিজ। মানে ইউভি রিজিয়নে কে পড়বে লাইম্যান সিরিজ, ইনফ্রারেড রিজিয়নে কে পড়বে প্যাসন পড়বে, ব্র্যাকেট পড়বে, ফান্ড পড়বে, ভিজিবল রিজিয়নে কে পড়ে যাবে বামার। এবারে বলেছে ইন হুইচ দ্য সিরিজ অফ হাইড্রোজেন স্পেকট্রাম দ্য ট্রানজিশন ইনভলভ ইন লার্জেস্ট চেঞ্জেস অফ এনার্জি, কোথায় সব থেকে বেশি এনার্জি চেঞ্জ হবে সেটা কোথায় লাইম্যান সিরিজ। কারণ লাইম্যানে সব থেকে শুরুতে, মানে লাইম্যান হচ্ছে সব থেকে শুরুর স্পেকট্রাম, মানে n = 1। যদি শর্টেস্ট ওয়েভলেন্থ বলি তাহলে n = 1, মানে n1 = 1, n2 কি হবে ইনফিনিটি। কিন্তু লংগেস্ট ওয়েভলেন্থ বললে n = 1 থেকে n = 2 হতে পারে, মানে আমি যেখানে যেখানে যেতে চাইছি আমি যেতে পারি, কারণ এটাই ইনিশিয়েট করছে, তাই এটা হচ্ছে সব থেকে বেশি এনার্জি চেঞ্জ করতে পারে। হোয়াট ডু ইউ মিন বাই দ্য শর্ট ওয়েভলেন্থ লিমিট ইন আ সিরিজ? কি, দ্য ওয়েভলেন্থ করসপন্ডিং টু দ্য মোস্ট এনার্জেটিক ট্রানজিশন ইন আ সিরিজ gives the shortest wavelength limit in the series। সব থেকে বেশি এনার্জি গেলে ওয়েভলেন্থটা শর্ট হয়ে যাবে। কেন? E = hc/λ। আমরা E = hc/λ এইটা আমরা জানি। তাহলে দেখ এনার্জি যদি বেশি হয়ে যায় ল্যামডা কমে যাবে কি না, সেটাই এখানে বলা আছে, শর্ট ওয়েভলেন্থ বেশি এনার্জি হয়ে গেল। দ্যাটস দ্য ম্যাটার। এর পরের কোয়েশ্চেনে আসি, কি বলেছে, when is H alpha line of Balmer series in the emission spectrum of H atom obtained? না n2 = 3 level to n1 = 2 level এর মধ্যে থাকবে। আমরা ট্রানজিশন স্পেকট্রাম আঁকবো, অ্যাবজর্পশন স্পেকট্রাম হয় আর একটা কি হয় এমিশন স্পেকট্রাম হয়। প্রথম আমরা অ্যাবজর্পশন স্পেকট্রাম দেখি। আচ্ছা, অ্যাবজর্পশন এমিশন দুটোতেই আমি একসঙ্গে এঁকেছি, আলাদা আলাদাও দিতে পারে একই সঙ্গেও দিতে পারে। ধর প্রথমে তোকে বললো প্যাসচেনের ক্ষেত্রে একটা জিনিস আমরা বোর্ড থেকে জানলাম, গ্রাউন্ড স্টেট বা লোয়ার এক্সাইটেড স্টেট থেকে যখন হায়ার এক্সাইটেড স্টেটে যাবে তখন এনার্জি কি করবে অ্যাবজর্ব করবে, আর যখন হায়ার এক্সাইটেড স্টেট থেকে যখন লোয়ার এক্সাইটেড স্টেটে আসবে তখন এনার্জি রিলিজ করবে। তার মানে দেখ, যদি অ্যাবজর্পশন স্পেকট্রাম বোঝাতে হয় তাহলে নিচ থেকে ওপরে যাবে, এমিশন স্পেকট্রাম বোঝাতে গেলে ওপর থেকে নিচে আসবে। ধর আমি বললাম ট্রানজিশন স্পেকট্রাম প্যাসচেনের ক্ষেত্রে আঁকতে চাইছি। প্যাসচেনের ক্ষেত্রে n = কত, লাইম্যান, বামার, প্যাসচেন, 3-এ আসছি। তাহলে n = 3 পর্যন্ত আমি ধর এরকম আঁকলাম, প্রথমে n = 1, তারপরে গ্যাপটা একটু বেশি থাকবে, n = 2, তারপরে গ্যাপটা আরেকটু কম থাকবে, n = 3, তারপর গ্যাপটা আরও কমতে থাকবে, 4, 5 এইভাবে চলতে থাকবে। এবারে তোরাও বলবি যে দাদা গ্যাপ এখানে এত বেশি তারপরে একটু কম, তারপর এই ডিসক্রিমিনেশনটা কেন? এখানে ভালো করে দেখ, n = 1 যখন মাইনাসটাকে বাদই দিলাম আমি, প্রথমে দেখ n = 1 এ 13.6 আসছে, n = 2 তে 3.4, কোথায় 13.6 কোথায় 3.4, একটা হিউজ ডিফারেন্স চলে এলো। 3.4 এর পরে দেখ 1.51, তার থেকে গ্যাপ কমে গেল, দেখ 1.51 এর পরে দেখবি 0.85, আরও গ্যাপ কমে গেল। এই কারণে আমরা ডায়াগ্রামটা এইভাবে আঁকি। এবারে কি হচ্ছে দেখ, প্যাসচেনের জন্য বলেছি, এমিশন যদি বলি ওপর থেকে নিচে নামবে, প্যাসচেন কত n = 3, তাহলে 3 থেকে 1 এ গেল, 3 থেকে 2 তে গেল, এইভাবে। অ্যাবজর্পশনের জন্য 1 থেকে 2 তে গেল, 1 থেকে 3 তে গেল, ডান। সেম জিনিস যদি ব্র্যাকেটের ক্ষেত্রে করি, ব্র্যাকেট মানে কত n = 4, প্রথমে করছি দেখ এমিশন, তাহলে n = 4 থেকে 1, 4 থেকে 3, 4 থেকে 2, এইভাবে পরপর যা যায়। অ্যাবজর্পশনের ক্ষেত্রেও দেখ n = 1 থেকে 2, 1 থেকে 3, 1 থেকে 4, ডান। কারণ আমার ব্র্যাকেটে বলেছে 4-এর ওপরে আমার নেওয়ার দরকার নেই। এইবারে আমরা ডি ব্রগলিও পড়ে নিয়েছি আর একটু আগে বোর কোয়ান্টাইজেশনও পড়ে নিয়েছি। আমি চাইছি বোর কোয়ান্টাইজেশন ফ্রম ডি ব্রগলি হাইপোথিসিস এটা করতে। দেখ আমাকে রাদারফোর্ড বলে গেছে ইলেকট্রনগুলো এইভাবে ফুলের পাপড়ির মতো এরকম ঘোরাফেরা করে, পরপর দুটো ক্রেস্টের মধ্যেকার ডিস্টেন্সটাকে আমরা ওয়েভলেন্থ বলি, দ্যাট ইজ ল্যামডা। এখানে ধর n খানা আছে এরকম ল্যামডা, তাহলে দেখ রেডিয়াসটা যদি r হয়
তাহলে 2πr ইকুয়ালস টু n ল্যামডা, কারণ ল্যামডা ল্যামডা করে এরকম জুড়তে থাকলে দেখ একটা সার্কেল পাচ্ছি, আর সার্কেলের সার্কামফারেন্সটা কত? 2πr। ডি ব্রগলি বলে গেছে ল্যামডা ইকুয়ালস টু h/p ইকুয়ালস টু h/mv। তাহলে 2πr ইকুয়ালস টু n, ল্যামডার জায়গায় h/mv বসিয়ে দিলাম। mvটা যদি এই সাইডে নিই, 2πটাকে যদি এই সাইডে নিই, তাহলে mvr ইকুয়ালস টু nh/2π, যেটাই আমার বোর কোয়ান্টাইজেশন। আশা করি এই পুরো স্লাইডটা সবার ক্লিয়ার হয়ে থাকলে আমাদের মডার্ন ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টারও খতম। এবার চলে আসি আমাদের মডার্ন ফিজিক্সের লাস্ট চ্যাপ্টার, নিউক্লিয়াই। দেখ, নিউক্লিয়াই একটা নিউক্লিয়াস, XAZ একটা নিউক্লিয়াস। এবারে তার ভেতরে প্রোটন থাকে, নিউট্রন থাকে, দুটোকে একসঙ্গে নিউক্লিয়ন বলে, দে আর পজিটিভ ইন নেচার, এই সমস্ত কিছু আমরা জেনেছি। নিউক্লিয়াইকে আমি তিনটে ভাগে ভাঙবো, আইসোটোপ, আইসোবার, আইসোটোন। আইসোটোপ কখন? যখন প্রোটন নাম্বার দুটো নিউক্লিয়াসের সেম হবে, মানে Z। আইসোবার কখন? যখন মাস নাম্বার সেম হবে। আইসোটোন কখন? যখন নিউট্রন নাম্বার সেম হবে। ধর XAZ নিউক্লিয়াস, মাস নাম্বার হচ্ছে কত এর? A, প্রোটন নাম্বার কত? Z, আর কতগুলো নিউট্রন রয়েছে? মাস নাম্বার মাইনাস প্রোটন নাম্বার, কারণ প্রোটন প্লাস নিউট্রন মিলেই মাস নাম্বার হয়, সেটা হচ্ছে কত? A মাইনাস Z। ধর এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন রয়েছে P প্লাস N, P প্লাস N ইকুয়ালস টু হচ্ছে A। ক্যাপিটাল এমটাকে আমি ধরে নিলাম টোটাল এই হোল নিউক্লিয়াস XAZ নিউক্লিয়াসটা টোটাল মাস। ক্যাপিটাল আরটা হচ্ছে এই নিউক্লিয়াসের রেডিয়াস। এই নিউট্রন প্রোটন যেগুলো রয়েছে তাদের প্রত্যেকটার মাস আমরা ধরে নিলাম হচ্ছে স্মল m, মানে এক একটা নিউক্লিয়নের মাস হচ্ছে স্মল m, রেডিয়াস হচ্ছে স্মল r। তোরা ক্লাস 11-এ ওই ভিসকোসিটি সারফেস টেনশনের অঙ্ক করেছিলি না? এতগুলো রেন ড্রপ মিলে একটা বড় রেন ড্রপ তৈরি হয়েছে, 8খানা রেন ড্রপ মিলে 10খানা রেন ড্রপ মিলে একটা বড় রেন ড্রপ তৈরি হলো। অঙ্কটা আমরা শুরু করতাম কিভাবে না, 8 ইন্টু 4/πr3, মানে তার টোটাল ভলিউম ইকুয়ালস টু বড়টার ভলিউম। ঠিক একই রকম ভাবে টোটাল কতগুলো নিউক্লিয়ন আছে? A খানা, একটা প্রোটন প্লাস নিউট্রন হচ্ছে A। তাহলে একটা নিউক্লিয়নের ভলিউম যদি 4/πr³ হয়, কারণ স্মল আরটাকেই একটা নিউক্লিয়নের রেডিয়াস ধরেছে, তাহলে A খানার কত হবে? A ইন্টু 4/πr³ ইকুয়ালস টু টোটাল নিউক্লিয়াসের ভলিউম 4/πR³। সেখান থেকে R ইকুয়ালস টু হয়ে গেল ক্যাপিটাল R ইকুয়ালস টু স্মল r ইন্টু A⁻⁴ ডান। এবারে নিউক্লিয়ার ডেন্সিটি দেখবো, যেখানে দেখছি কি মাস বাই ভলিউম। মাস ক্যাপিটাল M, নিউক্লিয়াসের মাস বাই ভলিউম হচ্ছে 4/πR³, কারণ নিউক্লিয়াসের রেডিয়াসটা আমরা ক্যাপিটাল R ধরেছি। রো ইকুয়ালস টু 3m বাই দিস, 3টা উপরে উঠে গেল। এবারে দেখ, ক্যাপিটাল R³ ইকুয়ালস টু A ইন্টু স্মল r³ বের করেছি আমরা আগে, বসিয়ে দিলাম। একটা নিউক্লিয়নের মাস যদি স্মল m হয়, এখানে নিউক্লিয়নের মাস কত হবে? A ইন্টু m স্মল m। এবারে সেটাই তো হচ্ছে আমার ক্যাপিটাল M, কারণ প্রোটন আর নিউট্রন মিলেই নিউক্লিয়াসটা তৈরি হয়েছে। তাহলে ক্যাপিটাল M ইকুয়ালস টু A ইন্টু স্মল m আমি বসাতে পারি, A উপরে নিচে কেটে গেল, রো ইকুয়ালস টু হয়ে গেল 3m/4π স্মল r³। এই পুরো ইকুয়েশনটার মধ্যে কোথাও আমার কিন্তু ক্যাপিটাল A নেই, মানে মাস নাম্বার নেই। তার মানে বলতে পারি যে এটা ফুললি ইন্ডিপেন্ডেন্ট অফ মাস নাম্বার, মানে নিউক্লিয়াসের শেপ, সাইজ অ্যাটসেট্রা কোনো কিছুর ওপরে এ কিন্তু ডিপেন্ডেন্ট নয়। ফার্স্ট স্লাইড বোঝা গেছে। পরেরটায় আসি, নিউক্লিয়ার ফিশন অ্যান্ড নিউক্লিয়ার ফিউশন। আমরা এটা ক্লাস 10-এও পড়েছি। আমরা ওই গান শুনি না, অনেকগুলো ছোট ছোট, এখন তো দেখবি ম্যাশ আপ সং, যেগুলো অনেকগুলো ছোট ছোট গান মিলিয়ে একটা বড় গান তৈরি করে, আমরা বলি না ফিউশন সং। মানে ফিউশন তখনই হবে যখন অনেকগুলো ছোট জিনিস মিলে একটা বড় জিনিস তৈরি করবে। অনেকগুলো ছোট নিউক্লিয়াস মিলে যখন একটা বড় নিউক্লিয়াস তৈরি করছে, তাকে বলছি আমরা নিউক্লিয়ার ফিউশন। আর অনেকগুলো একটা বড় নিউক্লিয়াস ভেঙে যদি ছোট ছোট নিউক্লিয়াস তৈরি করে, তাহলে তাকে বলছি আমরা নিউক্লিয়ার ফিশন। বাবা মা থেকেই ছেলেমেয়েরা জন্মায়, তাহলে বড় নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের প্যারেন্ট নিউক্লিয়াই, ছোট ছোট যে নিউক্লিয়াস জন্মালো তাদেরকে বলছি আমরা ডটার নিউক্লিয়াই। সান নিউক্লিয়াই কেন বলে না আমি জানি না, কারণ এখানে একটু বায়াসড আছে মেয়েদের প্রতি। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এবার এখান থেকে আমরা দুটো জিনিস জানবো, সেটা কি? মাস ডিফেক্ট ডেল্টা এম। ধরে নিলাম
এক্স এ জেড এক্স এ জেড একটা নিউক্লিয়াস, এর মাস নাম্বার এ, প্রোটন নাম্বার হচ্ছে জেড। একটা প্রোটনের মাসকে আমরা এমপি ধরছি, একটা প্রোটনের মাসকে, একটা নিউট্রনের মাসকে আমি এমএন ধরলাম, আর টোটাল নিউক্লিয়াসের মাসকে আমি ক্যাপিটাল এম ধরলাম। নাম্বার অফ প্রোটন কতগুলো আছে না জেড, নাম্বার অফ নিউট্রন কত না এ মাইনাস জেড, যেখানে এটা হচ্ছে আমাদের মাস নাম্বার। তাহলে দেখ একটা প্রোটনের মাস যদি এমপি হয়, জেড খানা প্রোটনের মাস কত হয়ে যাবে জেড এমপি। একটা নিউট্রনের মাস যদি এমএন হয়, এ মাইনাস জেড খানা নিউট্রনের মাস কত হয়ে যাবে এ মাইনাস জেড ইন্টু এমএন। টোটাল নিউক্লিয়নের মাস কত হয়ে গেল না এইটা। এবার দেখ এইটা থেকে যদি আমরা ক্যাপিটাল এম মানে মাস অফ দ্য নিউক্লিয়াস মাইনাস করি, তাহলে তো আমার জিরো পাওয়া উচিত। কেন না প্রোটন আর নিউট্রন মিলেই তো নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে, কিন্তু আমরা জিরো পাবো না, একটা স্মল কোয়ান্টিটি থেকে যাবে। কেন না দেখ প্রোটন আর নিউট্রনগুলো স্ফেরিক্যালি সিমেট্রিক ইন নেচার, তাহলে তারা এইভাবে যখন বসে বসে থাকবে, এই যে দেখ ইয়েলো কালারের রিজিয়ানগুলো, এগুলো তো ভয়েড তৈরি হয়েছে, তাদের কি স্পেস নেই নাকি? তুই যদি তিনটে গোল্লাকে একসঙ্গে রাখিস, তাহলে মাঝখানে দেখ এইটুকু স্পেস ফাঁকা পড়ে থাকছে, সেই স্পেসের মাস কি করবে, সেই স্পেসের মাস কোথায় যাবে? অ্যান্ড সেই স্পেসের মাসটাই হচ্ছে ডেল্টা এম, দ্যাট ইজ ইকুয়ালস টু জেড এমপি প্লাস এম এন ইন্টু এ মাইনাস জেড মাইনাস ক্যাপিটাল এম, যেটাকে আমরা বলছি মাস ডিফেক্ট। এখানেই মাসের ডিফেক্টটা হচ্ছে। এই মাস ডিফেক্টকে যদি আমি এ দিয়ে মাস নাম্বার দিয়ে ডিভাইড করে দিই, মানে কি মাস ডিফেক্ট পার নিউক্লিয়ন, তাকেই আমরা কি বলছি প্যাকিং ফ্র্যাকশন। এইবারে আসি আমরা বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি কি বলছে? আমরা প্রত্যেকে ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার ফর্মুলাটা জানি, প্রত্যেকেই জানি। ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার হলে ডেল্টা ই ইকুয়ালস টু হবে ডেল এমসি স্কোয়ার, মানে ডেল এম মাসের জন্য। মাস ডিফেক্ট যেটা সেটা তো ইজ নাথিং বাট অ্যান মাস। এবার দেখ বাইন্ডিং এনার্জি অ্যাকচুয়ালি কি, তোরা মিহিদানা দেখেছিস তো? মিহিদানা থেকে লাড্ডু তৈরি হয়। মিহিদানাগুলো যদি এক একটা নিউক্লিয়ন হয়, মানে প্রোটন নিউট্রন হয়, তাহলে লাড্ডুটা হচ্ছে নিউক্লিয়াস। আমি যত ভালো গোল্লা পাকাবো লাড্ডু তত স্টেবল হবে। আমরা বলি না বইয়ের বাইন্ডিংটা ভালো, বাইন্ডিং যদি ভালো না হতো বইয়ের মাঝখান থেকে পৃষ্ঠা খুলে চলে আসতো, পেজ খুলে বেরিয়ে আসতো। বাইন্ডিংটা এটা, মানে প্রোটন আর নিউট্রন নিজেদের মধ্যে যে এনার্জি দিয়ে এইভাবে বন্ড তৈরি করে রেখেছে যাতে করে নিউক্লিয়াসটা না ভেঙে যেতে পারে, তাকেই আমরা বলছি কি বাইন্ডিং এনার্জি, যেটা হচ্ছে ডেল্টা ই। এবার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা কি? বাইন্ডিং এনার্জি বাই এ হুইচ ইজ দ্য মাস নাম্বার। এবার দেখ আমার ডেল্টা এম যেটা বেরোবে সেটা এ মিউতে তোকে সব ডেটা দিয়ে দেওয়া থাকবে, জেড এর ভ্যালু, এমপির ভ্যালু, এর ভ্যালু, সমস্ত এম ক্যাপিটাল এম এর ভ্যালু সমস্ত ডেটা দেওয়া থাকবে। জাস্ট পুট করবি, ডেল্টা এম এর ভ্যালু বার করবি। খেয়াল করবি ডেল্টা এমটা পজিটিভ এ মিউতে বেরোচ্ছে নাকি কেজিতে বেরোচ্ছে। এ মিউ মানে অ্যাটমিক মাস ইউনিট, যেটাকে ইন শর্ট স্মল ইউ দিয়েও রিপ্রেজেন্ট করে। যদি ডেল্টা এম এর ভ্যালু এ এম ইউ বা ইউতে বেরোয়, তাহলে বাইন্ডিং এনার্জি কি করে বার করব না ডেল্টা এম যেটা বেরোলো তার সঙ্গে 931 মাল্টিপ্লাই করে দেবো এত মেগা ইলেকট্রন ভোল্ট। আর যদি ডেল্টা এম কেজিতে বেরোয় তাহলে কি করব ডেল্টা এম যেটা বেরোলো ইন্টু 3 × 10⁸ তার স্কোয়ার, যেটা সি এর ভ্যালু এত জুল। বোঝা গেছে? তাহলে ডেল্টা এম ডিপেন্ড করছে কার ওপর না ইউনিটের ওপর, সেখান থেকে আমরা বাইন্ডিং এনার্জি দেখব। যদি ডেল্টা এমটা এম ইউ অ্যাটমিক মাস ইউনিটে বেরোয় বা ইউতে বেরোয় ইন শর্ট, তাহলে আমরা বাইন্ডিং এনার্জি কি করে বার করব না ইন্টু 931 মেগা ইলেকট্রন ভোল্ট ডেল্টা এম এর সঙ্গে। আর যদি ডেল্টা এমটা কেজিতে বেরোয় তাহলে বাইন্ডিং এনার্জি কি করে বার করব, বাইন্ডিং এনার্জি হয়ে যাবে ইন্টু, মানে কার সঙ্গে ইন্টু করব ডেল্টা এম এর সঙ্গে যখন কেজিতে বেরোচ্ছে, 3 × 10⁸ এর হোল স্কোয়ার এত জুল। ডান। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ বাইন্ডিং এনার্জি? এক্ষুনি বললাম লাড্ডু ভেঙে যাবে, মানে মোর বাইন্ডিং এনার্জি ইজ দ্য মোর স্টেবল নিউক্লিয়াস। যত বেশি বাইন্ডিং এনার্জি পাবো তত বেশি নিউক্লিয়াসটা আমার স্টেবল হবে। দ্যাটস দ্য পয়েন্ট। এবারে আমরা চলে আসি নেক্সট স্লাইডে। দুটো জিনিস দেখ, পেয়ার প্রোডাকশন, পেয়ার অ্যানিহিলেশন। অ্যানিহিলেশন মানে ভেঙে যাওয়া, প্রোডাকশন মানে প্রোডাক্ট তৈরি করছে। একটা প্রোটন যদি ভেঙে গিয়ে একটা ইলেকট্রন আর একটা পজিট্রন তৈরি করে, ইলেকট্রন যদি ম্যাটার হয় তার অ্যান্টিম্যাটার হচ্ছে পজিট্রন, বা পজিট্রন যদি ম্যাটার হয় ইলেকট্রন হচ্ছে তার অ্যান্টিম্যাটার। অ্যান্টিম্যাটার মানে কি তার উল্টোটা, সাইড এফেক্ট যেরকম হয় আমাদের পজিটিভ নেগেটিভ ওই রকম। গামা আছে যেটাকে আমরা ফোটন দিয়ে রিপ্রেজেন্ট করি।
একটা গামা যদি ভেঙে গিয়ে আমার ইলেকট্রন পজিট্রন পেয়ার তৈরি করে তাহলে আমি বলবো পেয়ার প্রোডাকশন হচ্ছে, কারণ প্রোডাক্টটা তৈরি করছে। ইট ইজ দ্য প্রসেস ইন হুইচ দ্য প্রোটনস ফল অন আ photons fall on a nucleus and there is a formation of electron and positron pair where positron is the charge moving mass equal to the electron but possesses positive charges just like an proton। এবার প্রোটনকে কেন নিতে পারি না, কারণ প্রোটনটা নিউক্লিয়াসের মধ্যে থাকে, তার সঙ্গে ইলেকট্রন ডিরেক্ট কীভাবে রিয়াক্ট করবে, তাই সে তার সাবস্টিটিউট পাঠিয়ে দিল। আর অ্যানাইলেশন মানে কি, ভেঙে যাওয়া, স্বাভাবিক ব্যাপার। এই যে দেখ, ইলেকট্রন পজিট্রন গিয়ে ফোটনে ভেঙে গেল, মানে কি ইট ইজ দ্য প্রসেস ওয়্যার দ্য ইলেকট্রন অ্যান্ড পজিট্রন কোলাইডস অ্যান্ড ফর্মস ফোটনস। ঠিক এর উল্টোটা, এ কি করেছিল, ইলেকট্রন পজিট্রন পেয়ার প্রোডাক্ট করেছিল, তৈরি করেছিল, আর উল্টোটায় অ্যানাইলেশনে কি হলো, ইলেকট্রন পজিট্রন পেয়ারটা ভেঙে গেল। বেশ, এবারে আসি, এখানে একটা গ্রাফ আসবো, দেখ বাইন্ডিং এনার্জি ভার্সাস মাস নাম্বার। এই গ্রাফটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এইটা থিওরিটিক্যাল কোনো এক্সপ্লেনেশন নেই। গ্রাফটা আমরা এইভাবে এঁকেছি, আমরা ল্যাব ওয়ার্ক করে সেখান থেকে যে সমস্ত ডেটা পেয়েছি, এক্সপেরিমেন্টাল ডেটা দিয়ে এই গ্রাফটা আমাদের আঁকা। শুধু খেয়াল রাখবি এইটা যেন টাচ না করে, আর এটা এইভাবে প্যারালালি যাবে। এইখানে দুটো এরকম খাঁজ থাকে, আরও মানে নর্মালি আমরা যখন থেকে অনেকগুলো সরু সরু দেখতে পাই, অনেকগুলো, এগুলো বোঝাচ্ছে যে ডিকে হচ্ছে আর কি। ডান। এইবারে আসবো আমরা গ্রাফ অফ পোটেনশিয়াল এনার্জি আ পেয়ার অফ নিউক্লিয়াস অ্যাজ আ ফাংশন অফ দেয়ার সেপারেশন, মানে আর গ্যাপিংটা। ধর পোটেনশিয়াল এনার্জি ভার্সাস আর এর করছি, অরিজিন কিন্তু এটা নয়, অরিজিন এখানে শিফট করেছি, ও পয়েন্টে অরিজিন। গ্রাফটা এই হয়ে এইভাবে আসবে, যেখানে টাচ করলো সেটা হচ্ছে আর নট, এখানে হচ্ছে পজিটিভ পোটেনশিয়াল রিপালশন, এখানে হচ্ছে নেগেটিভ পোটেনশিয়াল অ্যাট্রাকশন। কেন হচ্ছে না, দেখ এই জায়গাটা দেখ ওপরের দিকে যাচ্ছে, আর এই জায়গাটা দেখ নিচের দিকে যাচ্ছে। অ্যাট্রাকশন হতে গেলে আমাকে একটা প্লাস একটা মাইনাস রাখতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাই এখানে নেগেটিভ এসছে। আর যদি আমাকে রিপালশন করতে হয় তাহলে মাইনাস হলে এটাও মাইনাস, প্লাস হলে এটাও প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস বা প্লাসে প্লাসেও প্লাস, তাই এখানে পজিটিভ পোটেনশিয়াল রিপালশন ব্যাপারটা বলা আছে। এই হচ্ছে আমাদের থিওরি। তো এতদূর যদি বোঝা গিয়ে থাকে, তার মানে মডার্ন ফিজিক্স পুরোটাই বোঝা হয়ে গেছে, পুরো চ্যাপ্টার আমাদের ক্লোজ হয়ে গেছে। এবারে নিজেদের একটু মডার্ন করে নে, ঠিক আছে? তো ভালো করে পড়তে থাক, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।